Dear students and honorable viewers, I am Muhammad Abu Saim, Assistant Headmaster of this institution. Today I am here to discuss about a very common topic, parts of speech. This class is for the students of class 6 and class 7. So let us start the discussion. Dear students, look at the board. Parts of speech. Firstly, we have to know what is the definition of parts of speech, or what is called parts of speech. Here, speech is a word. Speech. Speech means talking. Speech means dialogue. Speech means sentence. Parts of speech means the parts of a sentence, the parts of a dialogue, the parts of a talking, or the parts of a discussion. The words which are used in expressing something, or the words which we use to describe something, to talk with a person, all these words are parts of speech. Look at the example. Here I write a single word and a sentence. It is water. It is a single word. Remember that any single word is not a part of speech. The word which is used in a sentence, it is called a part of speech. অর্থাৎ কোনো একক শব্দকে part of speech বলা যাবে না। আমি যে এখানে water লিখলাম, waterটা part of speech হবে না যতক্ষণ না পর্যন্ত এই শব্দটা কোনো একটা বাক্যে ব্যবহৃত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে part of speech বলা যাবে না। এরপর আরেকটা সেন্টেন্স দিলাম, দেখো ওয়াটার ইজ লাইফ। এখানে ওয়াটারটাকে এখন আমরা part of speech বলতে পারবো। Now parts of speech are the classification of parts of speech according to the use and word. According to the use and word, parts of speech are classified into 8 categories. Parts of speech are categorized into 8 parts. They are: number 1, noun; number 2, pronoun; number 3, adjective; number 4, verb; number 5, adverb; number 6, preposition; number 7, conjunction, and number 8, interjection. অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ কে এই 8টি ভাগে বিভক্ত হতে দেখি। অর্থাৎ শব্দের, বাক্যের মধ্যে শব্দের ব্যবহার, শব্দের কাজ, এই দুটোর উপর ভিত্তি করেই মূলত এই 8 ধরনের ভাগে বিভক্ত করা হয়। এখন আমরা এগুলো আসলে বিস্তারিত আলোচনা, আমরা যখন প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব তখন এটা অনেক ব্যাপক আলোচনা করেছে। যেমন প্রত্যেকটা অংশের আবার আলাদা ক্লাসিফিকেশন আছে। আমরা আজকে প্রাথমিক ক্লাস হিসেবে ওই গভীরতায় যাব না। আমরা প্রাথমিকভাবে পার্টস অফ স্পিচ সম্পর্কে উপর একটা ধারণা রাখার জন্য যতটুকু আলোচনা প্রয়োজন ততটুকুই কেবল আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আসি নাউনে। নাউন হোয়াট ইজ নাউন? According to the definition of grammar, noun means naming something. Noun means introducing something, someone, some place, some ideas, etc. অর্থাৎ নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে কোনো কিছুর সাথে যে শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আমরা কোনো একটা কিছু সম্পর্কে ধারণা পাই, পরিচিতি পাই। সেটা হতে পারে ব্যক্তির পরিচিতি, সেটা হতে পারে বস্তুর পরিচিতি, সেটা হতে পারে স্থানের পরিচিতি, সেটা হতে পারে কোন ধারণার পরিচিতি। যেমন দেখো আমি এখানে কয়েকটা উদাহরণ দিলাম। মিজান, this is the name of a person. ঢাকা, this is the name of a place. Freedom, this is the name of an idea. তাহলে এইভাবে যে শব্দটা দ্বারা আমরা কোনো কিছুর পরিচিতি পাবো, এক কথা কোনো কিছুর পরিচিতি পাবো, সেটাই হচ্ছে নাউন। প্রনাউন, প্রনাউনটা কি? What is pronoun? Pronoun is a word which is used for replacing a noun.
অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটাকে আমরা ব্যবহার করি, নাউনের পরিবর্তে নাউনের জায়গায় যে শব্দটাকে আমরা ব্যবহার করি সেই শব্দটাই হচ্ছে প্রোনাউন। যেমন দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ লিখলাম, হি, শি, দে, ইট। আমি দুটো এক্সাম্পল লিখছি, দুটো সেন্টেন্স লিখছি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাবে। এই যে দুটো সেন্টেন্স আমি লিখলাম, প্রথম সেন্টেন্সে অবশ্যই আমাকে যে যার সম্পর্কে আমি বলতে চাচ্ছি তার নামটা অবশ্যই আসতে হবে প্রথম সেন্টেন্সে। এরপর ওই ব্যক্তি সম্পর্কে যদি আমি আরো কিছু বলতে চাই, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলো সেন্টেন্স আমরা বলি না কেন, ওই ব্যক্তি সম্পর্কে যদি কিছু বলতে হয় তখন গ্রামারের নিয়ম অনুসারে ওই শব্দটাকে রিপিট করা যাবে না। সেই কারণে গ্রামার বলছে কি, তুমি এটাকে রিপিট করবে না, ওটার পরিবর্তে তুমি আরেকটা ওয়ার্ড ব্যবহার করবে, যেটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে প্রোনাউন। অর্থাৎ ব্যাকরণবিদেরা এরকম কিছু ওয়ার্ড বের করেছেন যে ওয়ার্ডগুলো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা যাবে, স্থানের পরিবর্তে ব্যবহার করা যাবে, বিষয়ের পরিবর্তে ব্যবহার করা যাবে, ধারণার পরিবর্তে ব্যবহার করা যাবে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলোর মধ্যে আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, হি, শি, দে, ইট। এই যে দুটো সেন্টেন্সের মধ্যে আমি মিজান যেহেতু একজন ব্যক্তি এবং মিজান যেহেতু একটা ছেলে, সেই কারণে আমি এখানে প্রোনাউন ব্যবহার করলাম, তার জন্য হি। অর্থাৎ এখানে ভাগ আছে, আমি কোনটা কখন ব্যবহার করব। ব্যক্তিটা যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে হি ব্যবহার করতে হবে, ব্যক্তিটা যদি নারী হয় তাহলে সেক্ষেত্রে শি ব্যবহার করতে হবে, আর সেটা যদি প্লুরাল নাম্বার হয় অর্থাৎ সবাইকে বোঝায় বা একাধিক জনকে বোঝায় তাহলে সেক্ষেত্রে দে ব্যবহার করতে হবে। এটা যদি বস্তু জাতীয় কিছু হয় তাহলে সেক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। এভাবে এবার দেখো অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? যে শব্দটা কোনো কিছুকে কোয়ালিফাই করে, বিশেষায়িত করে। কাকে করবে? তার উপরস্থ যে দুটো পার্ট অফ স্পিচ তাদেরকে করবে, নাউন এবং প্রোনাউনকে। নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করতে গিয়ে সে যে বিশেষ বিশেষ শব্দগুলো ব্যবহার করে সেই শব্দগুলোর নামই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি এখানে কয়েকটা শব্দ দিলাম, দেখো উদাহরণ হিসেবে গুড, হ্যাপি, সিম্পল। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই পাঁচটা বিষয় যে পার্ট অফ স্পিচ দ্বারা বোঝানো হয় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখো ভার্ব। হোয়াট ইজ ভার্ব? উই কল ইট দ্য হার্ট অফ এ সেন্টেন্স। কেন বলি আমরা এটা? কারণ এই যে পার্ট অফ স্পিচ, এটা একটা সেন্টেন্সের প্রাণ, এটা ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অর্থাৎ ভার্বের ব্যবহার ছাড়া কোনো সেন্টেন্স হবে না। তুমি শুধু ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বোঝাতে পারবে। যেমন গো, এটা একটা ইনস্ট্রাকশনাল সেন্টেন্স, যাও, এটা সেন্টেন্স হয়, এটা ইনস্ট্রাকশন বোঝাচ্ছে। কিন্তু তুমি শুধুমাত্র নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো ব্যবহার করে কোনো ধরনের বাক্য গঠন করতে পারবে না, বাক্য হবেও না, কোনো ইনস্ট্রাকশনও বোঝাবে না বা কোনো ধরনের এক্সপ্রেশন এটা দ্বারা দেওয়া যাবে না। এই জন্য বলা হয় এটাকে হার্ড। এটা ছাড়া যেহেতু সেন্টেন্সই হয় না সেজন্য এটাকে বলা হয় হার্ড। হ্যাঁ, এখন আসি আমরা এই ভার্বটা আসলে কি। A verb is a doing word. A verb is an actional word. যে ভার্ব দ্বারা অ্যাকশন বোঝায়, যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, সেই ভার্ব, যে ওয়ার্ড দ্বারা সেই ওয়ার্ডটাকে বলা হয় ভার্ব। অর্থাৎ a verb is a doing word or a verb is an actional word. যেমন আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখলাম, এই যে গো, এটা আমরা সবাই জানি, এটা অর্থ হচ্ছে যাও। এই যাওয়াটা একটা কাজ, এটা একটা অ্যাকশন। স্লিপ, ঘুমানো, এটাও একটা কাজ। ইট, খাওয়া, এটা একটা কাজ। রিড, পড়া, এটা একটা কাজ। এই ধরনের যে শব্দ দিয়ে কোনো না কোনো কাজ করা বোঝাবে সেই শব্দটাকে আমরা বলবো ভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত একটা মডিফায়ার, অর্থাৎ কোনো কিছুকে মডিফাই করার জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেই ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। এখন এটা কাকে মডিফাই করবে? এটা ভার্বকে মডিফাই করতে পারে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং সে নিজেও নিজেকে মডিফাই করতে পারে। যেমন আমি মৌখিকভাবে তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। করিম ইজ এ গুড বয়। করিম ইজ এ গুড বয়। এখন আমি এরপরে বললাম
করিম ইজ এ ভেরি গুড বয়। কথা বললাম কি, করিম ইজ এ গুড বয়, গুড ভালো, এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে বললাম এ ভেরি গুড বয়, অর্থাৎ কেমন ভালো আমি আরেকটু জোর দিতে যাচ্ছি, তার ভালোটাকে আরেকটু বিশেষভাবে বুঝতে যাচ্ছি, সেজন্য আমি একটা ব্যবহার করলাম কি ভেরি। এই ভেরি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং সে কার আগে বসছে, কাকে মডিফাই করছে, ওই যে গুড যে অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, সেই কারণে ওই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব। এরপর যদি আমি বলি হি ইজ এ ভেরি ভেরি গুড বয়, এখন আমি খুব ভালো, এই খুব ভালোকে আমি আরেকটু জোর দিতে যাচ্ছি, আরেকটু মডিফাই করতে যাচ্ছি, তখন আমি বললাম কি খুব খুব ভালো। এখন এই যে প্রথম ভেরিটা বসছে আরেকটা ভেরির আগে, তাহলে আমরা একটু আগে কি বললাম, ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তার আগে আমরা আরো একটা শব্দ বসালাম ভেরি, সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব। অর্থাৎ এখানে ওই যে যেটা বললাম, অ্যাডভার্ব নিজেই নিজেকে কি করতে পারে, মডিফাই করতে পারে। তাহলে এটার একটা एग्जांपल তোমাদেরকে আমি বললাম। এখানে দেখো ফার্স্ট, স্লোলি, সুইটলি, বেসিক্যালি যে সকল ওয়ার্ডের শেষে ly থাকে সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করি। তো সর্বক্ষেত্রে সেটা আবার নয়, বেশিরভাগ ক্ষেত্রে ly থাকলে সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করি। এবার আসি আমরা নাম্বার 6 এ প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা যদি এটাকে একটু ভাগ করি, প্রি এটা অর্থ হচ্ছে পূর্বে, পজিশন এটা অর্থ হচ্ছে কি অবস্থান। প্রি এবং পজিশন, এইখান থেকে তোমাকে ধারণা করতে হবে এটা আসলে কি জিনিস, বা এটার অবস্থানটা কোথায়। পজিশন, এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে পজিশন, পজিশনটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে। পজিশনটা কার পূর্বে, নাউন এবং প্রোনাউনের পূর্বে। অর্থাৎ যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান করে পূর্বোক্ত ওয়ার্ডের সাথে উক্ত নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক তৈরি করবে, সেই ওয়ার্ডটাকে বলা হবে প্রিপোজিশন। তাহলে এখানে আমি কয়েকটা উদাহরণ লিখেছি, দেখো ইন, অন, অ্যারাউন্ড, টু, এরকম আরো আছে, আরো অনেক প্রিপোজিশন আছে। এরপর আসো কনজাংশন। কনজাংশন সমন্বয়ক, সংযোজনকারী, যোগ সাধনকারী। আমরা একটু বাংলাটা এই জন্য বলছি, একটু মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার জন্য। কনজাংশন এটা যখন শুনবে সাথে সাথে তোমাকে মাথা আনতে হবে, এটার কাজটা হচ্ছে কি করা, সমন্বয় সাধন করা, সংযোগ সাধন করা, দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা, এটা হচ্ছে কনজাংশনের কাজ। এই কনজাংশনটার মেইন ফাংশনটা হচ্ছে দুটো পার্ট অফ স্পেস অথবা দুটো ফ্রেজ অথবা দুটো সেন্টেন্সকে সংযোগ সাধন করা। এটা দুটা শব্দকে করতে পারে, দুটা ফ্রেজকে করতে পারে, দুটো ক্লজকে করতে পারে, দুটো সেন্টেন্সকে করতে পারে। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো শব্দের সমন্বয়ে যখন একটা পার্ট অফ স্পিচের আচরণ করে সেটাকে বলা হয় ফ্রেজ। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব বিস্তারিত, আপাতত পূর্বে জেনে রাখুন ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে দুটো শব্দের মধ্যে এটা বসতে পারে সম্পর্ক তৈরি করার জন্য, দুটো ফ্রেজের মাঝখানে বসতে পারে, দুটো ক্লজ, ক্লজ মানে বাক্যের অংশ, বাক্যের একটা অংশ, যে অংশের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব যুক্ত অংশটাকে একটা ক্লজ বলা হয়। এরকম দুটো ক্লজকে ক্লজের মাঝখানে বসে দুটো ক্লজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ইভেন দুটো সেন্টেন্সের মাঝখানে বসে দুটো সেন্টেন্সকে সংযোগ সাধন করতে পারে। তাহলে এই কাজটা যে করে তাকে বলা হয় কনজাংশন। যেমন এন্ড, বাট, অর, দেয়ারফর, সো, এরকম আরো অনেক আছে। নাম্বার 8, লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন, these are the words which express emotions, strong feelings. অর্থাৎ যে ওয়ার্ডস গুলো ব্যবহার করে আমরা ইমোশনকে এক্সপ্রেস করি, প্রকাশ করি, আমাদের মনের আবেগকে প্রকাশ করি, মনের হঠাৎ করে জেগে ওঠা কোনো আবেগের বহিঃপ্রকাশ যেটা মাধ্যমে করি, সেই শব্দগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমরা দুঃখ পেলে এই ধরনের একটা শব্দ করি, যখন কারো
অর্জনে খুশি হয়ে তাকে বাহবা দেওয়ার জন্য ব্র্যাভো এরকম একটা শব্দ বলি, এটা আমার আবেগ প্রকাশ করছি কিন্তু এটা একটা ইন্টারজেকশন। এই যে দুঃখ প্রকাশ করার জন্য আমরা এলাস শব্দটাকে ব্যবহার করি, উল্লাস প্রকাশ করার জন্য হুররে, যখন খুব খুশি হই আনন্দ প্রকাশ করতে চাই তখন আমরা বলি কি হুররে। তাহলে এগুলো সবগুলোই মনের আবেগ, স্ট্রং ফিলিংস প্রকাশ পাচ্ছে এগুলো দিয়ে। তাহলে যে ওয়ার্ডসগুলো ব্যবহার করে আমরা তোমার আবেগ প্রকাশ করব সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় কি ইন্টারজেকশন। These are the 8 kinds of or 8 types of persuasive speeches. এগুলোকে আরো অনেক বড়ভাবে আলোচনা করা যাবে, প্রত্যেকটা অংশ নিয়ে একটা একটা ক্লাস করা যাবে, করতে হবে অবশ্য। আমি নেক্সট টাইম চেষ্টা করব প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা একটা একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখো এগুলো হচ্ছে গ্রামারের বেসিক। তুমি তোমার এখানে কোথাও প্রশ্ন আসবে না পার্সোনাল স্পিচ কাকে বলে, পার্সোনাল স্পিচের নামগুলো লিখো, পার্সোনাল স্পিচ উদাহরণ দাও, এগুলো প্রশ্নগুলো আসবে না। তবে এগুলো তোমার তুমি যে গ্রামার যদি শিখতে চাও, তুমি যদি ইংরেজি শিখতে চাও, এই জিনিসগুলো সাথে তোমাকে অবশ্যই পরিচিত হতে হবে। কারণ এগুলোর সাথে পরিচিত হওয়া ছাড়া তুমি কখনো গ্রামার ভালোভাবে জানতে পারবে না, শিখতে পারবে না। সেই কারণে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, জানাটা খুব দরকার। এগুলো হচ্ছে ইংরেজি বেসিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আমার আলোচনা থেকে আজকের বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এরপর যদি তোমাদের কাছে কোনো কিছু আনক্লিয়ার থাকে, অবস্কিউর থাকে, অস্পষ্ট থাকে, তোমরা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, অথবা আমার এই যে ভিডিওর নিচে যে অপশন আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই অবস্কিউর ধারণাগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য। তাহলে আগামীতে দেখা হবে আর একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।